হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহমাদ, পড়াশোনা করতেছি সিলেটে। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে আমাদের ৯ম-১০ম শ্রেণীর যে কেমিস্ট্রি বইটা আছে সেটার ৫ম অধ্যায়। ঠিক আছে ভাইয়া? তো আমরা ৫ম অধ্যায় তো রাসায়নিক বন্ধন নিয়ে ডিসকাশন করব। আ তার আগে আমরা বলে নেই যে এই অধ্যায়টা কিভাবে শেষ করব। অধ্যায় বলতে আমরা আমাদের পুরো আ জার্নিটা কিভাবে শেষ করব। আমরা মূলত প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায় কি করব? প্রতিটা অধ্যায় ১ম এ মেইন বই। আমরা ১ম এ মেইন বইয়ের একদম অধ্যায়ের ১ম পেজ, ১ম লাইন থেকে লাস্ট লাইন পর্যন্ত, শেষ লাইন পর্যন্ত সবকিছু বুঝে, বুঝে আ শেষ করব। ঠিক আছে? পুরো অধ্যায়টা মেইন বইয়ের সবকিছু, সব টপিকই আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। সায়েন্স কিভাবে হচ্ছে, কিভাবে কি করতেছে সবকিছু আমরা বুঝবো। এরপর আমরা যেটা করব, এরপর আমরা টেস্ট পেপারের সৃজনশীল, দেখা যায় বিভিন্ন স্কুলের সৃজনশীল, আবার দেখা যায় যে এমসিকিউ এই সবকিছু শেষ করব। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা কি করব? ১ম এ মেইন বইয়ের ১ম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত খুব ভালোভাবে শেষ করব। মানে একটা করে অধ্যায় শেষ করব। আর অধ্যায়টা শেষ হওয়ার সাথে, সাথে আমরা ওই অধ্যায়ের সংশ্লিষ্ট সকল সৃজনশীল, এমসিকিউ যা আছে সবকিছু শেষ করব। ঠিক আছে ভাইয়া? ওকে। তো আরেকটা কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো টাকা দিতে হবে না তোমাদের। আমরা পুরো কোর্স ফ্রি করব। আমরা পুরো এসএসসি লাইফ এর যত কিছু আছে সবকিছু আমরা শেষ করব ফ্রিতে। ঠিক আছে ভাইয়া? ওকে। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, হ্যাঁ? আমরা এখানে বিভিন্ন ধরনের গাইডলাইন দিব, সবকিছু দিব। ওকে ভাইয়া? আমি দেখা যায় এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছিলাম। তো এটা বলার মেইন কারণ হচ্ছে যে ইনশাআল্লাহ তোমাদের যেন সেভাবেই পড়ানো যায়। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? তো রাসায়নিক বন্ধন এটা মেইনলি এখানে আছে কত পেইজে? আ তোমাদের মেইন বইয়ের দেখবা যে মেইন বইয়ের কত পেইজে আছে? মেইন বইয়ের এই তো ৮২ পেইজে আছে। ঠিক আছে? ৮২ পেইজে রাসায়নিক বন্ধন অধ্যায়টা আছে। আচ্ছা, আমরা এটাকে শেষ করি। ওকে। তো চলো শুরু করা যাক। তো ১ম এই আমরা জানবো কি রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনটা কি? আমরা শুরুতে সেটা একটু জানবো, হ্যাঁ? আমরা এটা দিয়ে তাহলে দেখি, হ্যাঁ? ওকে। ১ম এ আমরা জানবো রাসায়নিক বন্ধন। আচ্ছা ভাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যে এই যে গ্রিন পেন যেটা, গ্রিন পেন দিয়ে গ্রিন কালারের যে কলম, সেটা দিয়ে আমি কি করব? যে কোন লাইনটা আমি বুঝাচ্ছি সেটা একটু দেখাবো, হ্যাঁ? আর হচ্ছে রেড পেন দিয়ে মূলত কি করব? এই যে গ্রিন পেন যেটা, এটা দিয়ে আমরা যে এখানে রাসায়নিক বন্ধন পড়তেছি, এই যে এভাবে দেখাবো। যেন তোমরা বুঝতে পারো আমি কোন লাইন বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি, হ্যাঁ? আর আমরা রেড পেন দিয়ে কি করব? রেড পেন দিয়ে যেটা তোমাদের মনে রাখা লাগবে বা যেটা একটু ভালোভাবে দেখা লাগবে, পরীক্ষায় আসে বারবার, সেগুলো আমরা রেড পেন দিয়ে সিলেক্ট করব। ওকে ভাইয়া? ওকে, তো চলো শুরু করা যাক। এখানে আমরা ১ম এই দেখি কি এখানে লেখা আছে যে আমরা আমরা আগেই বলছি যে আমরা প্রতিটা লাইন বাই লাইন একবারে দেখার চেষ্টা করব। ঠিক আছে? যেন কোন কিছু স্কিপ না করা যায়। একদম প্রত্যেকটা লাইন যেন বুঝে, বুঝে আমরা শেষ করতে পারি প্রতিটা অধ্যায়। ঠিক আছে ভাইয়া? মেইন বইটাই মূলত ইম্পোর্টেন্ট। এটা তুমি বুঝলে পরে সৃজনশীলগুলো এমনিতেই বুঝবা। যদিও আমরা সৃজনশীলের ক্লাস নেব, এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। আমরা পুরো টেস্ট পেপার সলভ করব। ওকে ভাইয়া? ওকে, তাহলে কি রাসায়নিক শুরুতে আমরা জানি রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন মূলত আমরা যদি শর্টকাটে বলি যে আমাদের পৃথিবীতে যত প্রকার পদার্থ আছে, এই পদার্থগুলো বিভিন্ন অণু-পরমাণু দিয়ে গঠিত। এই যে পরমাণু দিয়ে যে পরমাণুগুলো পরস্পর একাধিক পরমাণু যখন পরস্পরের সাথে ইলেকট্রন আদান-প্রদানের মাধ্যমে বা আ গ্রহণ বর্জনের মাধ্যমে তারা যে বন্ধনে গঠিত হয়, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, বিভিন্ন ধরনের ধাতব বন্ধন, এইগুলোই মূলত রাসায়নিক বন্ধন। ঠিক আছে? তাহলে রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে রাসায়নিক বন্ধন। ঠিক আছে? ওকে। তো ১ম এ আমরা এখানে দেখব কি? দেখো ১ম লাইনে দেয়া আছে যে কি? আমরা জানি সকল পদার্থই আচ্ছা। আমরা জানি সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। সকল পদার্থ তাহলে কি দিয়ে গঠিত ভাইয়া? অণু, পরমাণু দিয়ে গঠিত। অণু এবং পরমাণু দিয়ে গঠিত। পৃথিবীর যত পদার্থ আছে সব। এ পর্যন্ত ১১৮ টি মৌলের ১১৮ টি ভিন্ন, ভিন্ন পরমাণু আছে। এদের মধ্য থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়েই সকল পদার্থের অণু গঠিত হয়। এক বা একাধিক মৌলের পরমাণু দিয়ে সকল পদার্থের অণু গঠিত হয়। এটা কিভাবে বুঝছো? আচ্ছা, অণু বড় না পরমাণু বড়? বলো তো? এই যে অণু বড়, অণু বড় নাকি পরমাণু বড়? বলো তো দেখি? অণু বড়। ঠিক আছে ভাইয়া? আমাদের কি বড়? অণু বড়। অনেক সময় দেখবা যে অণু ২ টো জাস্ট অক্ষর আছে, আবার পরমাণু অনেক বেশি অক্ষর আছে। মনে হতে পারে যে পরমাণু মনে হয় বড়। এটা কিন্তু ঠিক না। ঠিক আছে ভাইয়া? পরমাণু কিন্তু সবথেকে ছোট। অণু হচ্ছে কয়েকটি পরমাণু মিলে অণু গঠিত হয়। ঠিক আছে? পরমাণু একটাই, প্রত্যেকটা মৌলকে একটাকে একটা পরমাণু বলে। একাধিক মৌল মিলে বা একাধিক পরমাণু মিলে অণু গঠিত হয়। ওকে ভাইয়া? ওকে, এরপরে কি আছে দেখো? পদার্থের অণুতে পরমাণুসমূহ এলোমেলোভাবে থাকে না। পরমাণুসমূহ কি সুবিন্যস্তভাবে থাকে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে। তাহলে রাসায়নিক বন্ধন কাকে বলে ভাইয়া? আচ্ছা, আমরা একটু সিলেক্ট করি, হ্যাঁ? যে কি সিলেক্ট করব? এই যে এখানে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে পরমাণুসমূহ পরস্পর যুক্ত থাকে, তাকে কি বলে? তাকেই মূলত রাসায়নিক বন্ধন বলে। ওকে ভাইয়া? ওকে, তোমরা যে রেড পেন দিয়ে যেটা আমি মার্ক করে রাখলাম এটা একটু মুখস্থ করবে, হ্যাঁ? বিভিন্ন প্রকার আ বন্ধন হতে পারে কি, কি? যেমন আয়নিক বন্ধন হতে পারে, সমযোজী বন্ধন হতে পারে। এগুলো তোমাকে মনে রাখা লাগবে না। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি যে আমি কোন লাইনে আছি। ঠিক আছে ভাইয়া? ওকে। তারপরে এই অধ্যায়ে আমরা আয়নিক, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, বিশিষ্ট যৌগ
যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ও তাদের ধর্ম নিয়ে আলোচনা করব। ওকে, চলো আমরা আলোচনা করা শুরু করি। কি টপিক আছে আমরা এক এক করে সবকিছু আলোচনা করব। তোমরা তাহলে তোমাদের বইয়ে 83 পেজে দেখবে, ঠিক আছে? তো তোমরা সাথে সাথে এই আমার পড়ার সাথে সাথে তোমরা দাগায়ও নিতে পারো। 83 পেজে মূলত কিছু নেই। 83 পেজে দেখো এখানে এই অধ্যায় শেষে আমরা কি জানবো এগুলাই দেয়া আছে। আমরা মেইনলি 84 পেজ মূলত ইম্পর্টেন্ট। 84 পেজে মূলত এটা মূলত আসে পরীক্ষায়। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এটা আমরা সুন্দর মতো বুঝবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? আচ্ছা, আমরা একবার শুধু বলে দেই যে মৌলের বা কোনো পরমাণুর শেষ কক্ষপথে, ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনকে মূলত যোজ্যতা ইলেকট্রন বলা হয়। তাহলে আমরা যোজ্যতা ইলেকট্রন শিখবো। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যে এই যে এখানে লেখা আছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। এটা কি তোমরা বুঝছো? আশা করি বুঝছো সবাই, কিন্তু অনেকেই তো আছে যারা একটু কম বোঝে, বা সবাই বোঝো কিন্তু যারা একটু এটা মনে রাখতে পারে না বা কি বলছে বুঝতে পারে না, তো আমরা চলো তারা মিলে চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা আসলে কি। যেমন পটাশিয়াম আছে না ভাইয়া? পটাশিয়াম, এই যে পটাশিয়াম তাহলে আচ্ছা এই পাশে আমরা লিখি, হ্যাঁ, আমরা এখানে লিখি। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে আমরা কি জানলাম? যে মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে, মৌলের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে ওই ইলেকট্রনটাকেই যোজ্যতা ইলেকট্রন বলা হয়। যেমন পটাশিয়াম, আচ্ছা যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তার মানে পটাশিয়ামে 19 টা ইলেকট্রনও আছে। তাহলে এই পটাশিয়ামকে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি প্রথম কক্ষপথে 2টি থাকে। ইলেকট্রন বিন্যাস তোমরা নিশ্চয়ই জানো, তাই না ভাইয়া? যদি না জানো আমরা পরে ওই অধ্যায়টা যখন করব তখন আমরা ইলেকট্রন বিন্যাসও শিখবো, সমস্যা নেই। তো পটাশিয়ামের প্রথম কক্ষপথে দেখা যায় 2টো থাকবে, দ্বিতীয় কক্ষপথে 8টা থাকবে, তৃতীয় কক্ষপথে আবার 8টা থাকবে, ঠিক আছে? শেষ কক্ষপথে এই যে একটা থাকবে। কিছু বুঝছো ভাইয়া? তাহলে পটাশিয়ামের শেষ কক্ষপথে যেহেতু একটা ইলেকট্রন আছে, সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। ওকে ভাইয়া, ওকে, আশা করি বুঝছো। আশা করি বুঝছো। আমরা এটা একটু ছোট্ট করে এখানে লিখে নিই, হ্যাঁ? আশা করি বুঝছো যে শেষ কক্ষপথে যে ইলেকট্রন থাকে, যেমন এইখানে যদি আমরা দেখি যে অক্সিজেন, এই যে অক্সিজেন কি? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাই না? তো এই 8 কে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথমে 2টো থাকবে, এরপরে 8টা থাকার কথা, কিন্তু আছেই মাত্র 6টা ইলেকট্রন আর বাকি। ঠিক আছে? তাহলে এই যে 6। তাহলে দেখা যায় তাহলে কি? তাহলে এই যে অক্সিজেনের শেষ কক্ষপথে যে 6টি ইলেকট্রন আছে এটাকে যোজ্যতা ইলেকট্রন বলা হয়। এই যে এখানে দেখো প্রথম কক্ষপথে 2টি আছে। শেষ কক্ষপথে যে এখানে 2টি, এখানে 2টি, এখানে 1টি, এখানে 1টি। মোট 6টি। শেষ কক্ষপথে যেহেতু 6টি ইলেকট্রন আছে তাতেই অক্সিজেনের ইলেকট্রন সব শেষ হয়ে গেছে। সুতরাং শেষ কক্ষপথে যেহেতু 6টি ইলেকট্রন আছে যোজ্যতা ইলেকট্রন 6। পটাশিয়ামের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তার মানে পটাশিয়ামের কক্ষপথগুলোতে, বাইরের কক্ষপথগুলোতে 19টা ইলেকট্রন আছে। এই যে প্রথম কক্ষপথে 2টি থাকার কথা 2টি আছে। দ্বিতীয় কক্ষপথে 8টি থাকার কথা 8টি আছে, পরিপূর্ণ হয়েছে। তৃতীয় কক্ষপথে 8টি থাকার কথা 8টি আছে, পরিপূর্ণ হয়েছে। এই যে শেষ কক্ষপথে আবার দেখো 1টি আছে। এই যে এই একটিকেই বলা হয় পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন। তো আশা করি বুঝছো। এখানে নিচে আরো বেশ কিছু দেয়া আছে। এগুলো তোমরা রিডিং করে নিও। এগুলো আমি যেগুলো কথা বললাম সেগুলোই মূলত এখানে। আমরা এই টেবিলটা একটু দেখবো, হ্যাঁ? এই টেবিলটা দেখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা। এই টেবিলটায় কি বলছে? এই টেবিলটায় বলছে যে কি? এই যে মৌলের যোজ্যতা ইলেকট্রন। এই অনুরূপভাবে আমরা যেরকম ভাবে করলাম, এই যে 2, 8, 8 এরকম করে করলাম না? এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে 7টা ইলেকট্রন যেহেতু আছে, প্রথম কক্ষপথে 2টি, পরেরটায় 8টি থাকার কথা, কিন্তু 8টি ইলেকট্রনই আর নাই। প্রথম কক্ষপথে 2টি দেওয়ার পরে আর পরে বাকি থাকে 5টি। এই 5টি হচ্ছে এল কক্ষপথে থাকবে, মানে দ্বিতীয় কক্ষপথে। সুতরাং নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন এই যে 5। অনুরূপভাবে এই যে ফ্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন। কারণ হচ্ছে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, সুতরাং ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যাও 9টি। সুতরাং শেষ কক্ষপথে 7টি, তার মানে যোজ্য ইলেকট্রন 7। এই যে এরকম ফসফরাসের ক্ষেত্রেও দেখো 2, 8, ফসফরাস 15, এই বাকি থাকে 5। ঠিক আছে? 2 আর 8 10, বাকি থাকে 5। এই যে শেষ কক্ষপথে 5টি, যোজ্য ইলেকট্রন 5। এরকম করে ক্লোরিন, ক্যালসিয়াম সবগুলোই সেম বিষয়। ওকে ভাইয়া? এই যে এখানে সব এগুলো রিডিং, আমি যেগুলো কথা বললাম সেগুলোই সব রিডিং এখানে দেয়া আছে। তো তোমরা পড়ে নিতে পারো। আর পড়ার প্রয়োজন নেই। আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শুনবা, আর এই যে যেগুলো দেখাচ্ছি এগুলো বুঝলেই ইনশাআল্লাহ তোমার সবকিছু শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো এখানে কি দিচ্ছে যে শিক্ষার্থীদের কাজ দিচ্ছে যে এই যে এখানে ফ্লোরিন, ফসফরাস, ক্লোরিন, ক্যালসিয়াম এগুলো যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে। তো এই যে এখানে আমরা যেভাবে দেয়া আছে, এই যে এখানে এগুলোই মূলত যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে? ওই যে কাজ দিচ্ছে এগুলো আগেই করা আছে। ঠিক আছে ভাইয়া? ওকে। এখন আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা। এতক্ষণ আমরা শিখলাম কি ভাইয়া? এতক্ষণ আমরা শিখলাম যোজ্যতা ইলেকট্রন। তো এখন আমরা শিখবো যোজনী বা যোজ্যতা। ওকে ভাইয়া? তাহলে যোজনী বা যোজ্যতা কি? আচ্ছা ভাইয়া দেখো, আমরা যখন বিভিন্ন অণু গঠিত হয়, যখন গঠিত হয় বিভিন্ন পরমাণুর মাধ্যমে, একাধিক পরমাণুর মাধ্যমে যখন অণু গঠিত হয়, এই যে অণু গঠন হওয়ার প্রক্রিয়া যে আছে, এই প্রক্রিয়াকেই মূলত কি, মানে অণু গঠন হওয়ার যে ক্ষমতা আছে, ইলেকট্রন গ্রহণ করে কখনো, বর্জন করে কখনো, তাই না? দেখা যায় যে কোনো দেখা যায় যে, আচ্ছা আমরা আবার এটা দেখি, এই যোজ্যতা ইলেকট্রন। তো দেখা যায় যে এই যে অক্সিজেন, যেমন আমরা কিছুক্ষণ আগে শিখলাম না, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ছিল? অক্সিজেন, আচ্ছা এই যে এটা দেখি, যেমন অক্সিজেন 8, এর ক্ষেত্রে কি হইছে? প্রথম কক্ষপথে 2টি, শেষ কক্ষপথে 6টি আছে। এই যে শেষ কক্ষপথে 6টি আছে, এ যখন অন্য একটা পরমাণুর কাছ থেকে যখন 2টি ইলেকট্রন গ্রহণ করবে,
বুঝছো কিছু? যখন দুটি ইলেকট্রন গ্রহণ করবে অথবা ভাগাভাগি করবে অথবা এটা বর্জন করতে পারবে না, যদিও গ্রহণ অথবা ভাগাভাগি যখনই করবে তখনই এই ভাগাভাগি করার ক্ষমতাকেই মূলত, যেমন দুটো ইলেকট্রন গ্রহণ করছে কোথাও থেকে, ঠিক আছে, যেমন দুটো ইলেকট্রন কোথাও থেকে গ্রহণ করছে অথবা ভাগাভাগি করছে, যেমন পানির ক্ষেত্রে H2O, এই যে হাইড্রোজেনের দুটি ইলেকট্রন এরা কি করছে, হাইড্রোজেনের দুটি ইলেকট্রন দেখা যায় এটা ভাগাভাগি করছে করে, এর শেষ কক্ষপথে 6টি ছিল, এই যে হাইড্রোজেনের দুটি ইলেকট্রন নিয়ে নিয়ে ভাগাভাগি করে দেখা যায় যে এর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন হয়েছে। এই যে ভাগাভাগি করার যে ক্ষমতা, মানে গ্রহণ করা বর্জন করা, এরকম করে যে অণু গঠন করার যে ক্ষমতা, সেই গঠন ক্ষমতাকেই মূলত যোজনী বলে। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, এই যে যুক্ত হইছে একে অপরে, এই ক্ষমতাকে মূলত যোজনী বলে। তো আমরা এখানে সুন্দর করে লেখাই আছে। আচ্ছা, আমরা একটু এইখানে পড়ি যে পূর্বে উল্লেখ করা হয়েছে যে মৌল বিভিন্ন দেখা যায় বিভিন্ন মৌলের পরমাণু সময় একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বর্জন, গ্রহণ অথবা ভাগের মাধ্যমে অণু গঠন করে। এই যে অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলা হয়। এটাই মূলত তোমাদের এতক্ষণ যেটা বললাম সেটা সংজ্ঞাটা সুন্দর করে দেয়া আছে। তোমরা এটা একটু কি করবা ভাইয়া? আচ্ছা, এটা দি, এটা একটু তোমরা কি করবা, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা একটু মনে রাখবা। আচ্ছা, আমরা এই যে এখানে দিই যে অণু গঠনকালে একটি মৌলের পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলে? যোজনী বলে। ওকে ভাইয়া, ওকে। তো আশা করি বুঝছো যোজনী কাকে বলে। আমরা এরপরে আমরা দেখব, আরো বিস্তারিতভাবে বুঝবো। দেখো এই যে এখানে কি লিখছে দেখো, সাধারণত সবসময় হাইড্রোজেনের যোজনী এক ধরা হয়। হাইড্রোজেনের জন্য কি সবসময় এক ধরা হয়, এটা একটু মনে রাখবা। এটা একটু কি মনে রাখবা যে হাইড্রোজেনের যোজনী এক ধরা হয়, এটা সাধারণত সবসময় ধরা হয়, ঠিক আছে। ক্লোরিনের যোজনীকেও এক ধরা হয়, এই যে ক্লোরিন, ক্লোরিন পরমাণুর যোজনীকেও এক ধরা হয়, ঠিক আছে। তারপর এখানে কি বলছে দেখো, কোন মৌলের একটি পরমাণু যতগুলো ওই পরমাণুর হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই মূলত যোজনী, তার মানে অন্য একটা মৌলর সাথে। আচ্ছা, যোজনী কখন হয়? যোজনী তো দুটি মৌল বা দুটি পরমাণু যখন একে অপরের সাথে যুক্ত হয় তখনই তো যোজনীটা হয়, তাই না? তখনই হয়। যদি দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত নাই হতে পারে তখন যোজনী হবে না। তো এক্ষেত্রে হাইড্রোজেনের সাথে অন্য কোনো মৌল অথবা ক্লোরিনের সাথে অন্য কোনো মৌল যখন যুক্ত হবে তখন ওই মৌল বা ওই পরমাণুর সাথে হাইড্রোজেন অথবা ক্লোরিন কয়টি করে যুক্ত হয়েছে সেই সংখ্যাটাকে মূলত যোজনী বা যোজ্যতা বলা হয়, ঠিক আছে। যেমন যেমন H2O, আমি আবার দিচ্ছি H2, এই যে এখানে পানি, এখানে যে অক্সিজেন একটা অন্য মৌল, এই মৌলটার সাথে হাইড্রোজেন যুক্ত হইতে পারছে কয়টি? দুইটি না? তার মানে অক্সিজেনের যোজনী 2, ঠিক আছে ভাইয়া। এটা কি তোমরা বুঝছো? এটা কি তোমরা বুঝছো? আশা করি বুঝতেছো। তার মানে কোনো একটি মৌল হাইড্রোজেন অথবা ক্লোরিন, যতটি হাইড্রোজেন অথবা যতটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাই মূলত কি? সেই সংখ্যাটাই মূলত যোজনী। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে সবকিছুই লেখা আছে, আমি যেগুলো বলছি এগুলো সবকিছুই এখানে লেখা আছে। ওকে ভাইয়া, ওকে। তো আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এই যে এখানে, এখানে দেখো এই যে এখানে কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে। কোন মৌলের একাধিক যোজনী থাকলে ওই যোজনীকে পরিবর্তনশীল বলা হয়। এতক্ষণ আমরা দেখলাম যে কোন একটি মৌল যতটি হাইড্রোজেন অথবা যতটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাটাকেই মূলত যোজনী বলা হয়। তো সোডিয়ামের ক্ষেত্রে একটি যোজনী দেখা যায়, অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম আমরা, ঠিক আছে। এখন আমরা দেখব যে কিছু কিছু মৌল দেখব যেগুলোর আসলে একাধিক যোজনী থাকে, যেমন আয়রনের ক্ষেত্রে কি থাকে? যোজনী 2ও থাকে, যোজনী 3ও থাকে। কারণ কি, আয়রন হচ্ছে এই যে এখানে FeCl2, মানে আয়রন দুটো ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে, আবার কখনো কখনো আয়রন 3টা ক্লোরিনের সাথে, এই যে FeCl3, 3টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে। আশা করি তোমরা বুঝছো ভাইয়া। তার মানে আয়রন যেহেতু দুই ধরনের ভাবে যুক্ত হতে পারে, সুতরাং আয়রনের যোজনী 2টা। এখন এই যে এখানে দেখো তোমরা, এখানে একটা কথা আছে দেখো, কোন মৌলের যোজনী, সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। কি বলা হয়? সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। এখানে আবার দেখছেন যেমন FeCl2 যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী 3, কারণ এই যে আমরা এখানে দেখছি আয়রনের একটা যোজনী 2, একটা যোজনী 3, তো সর্বোচ্চ যোজনী তাহলে 3। আর এই যে FeCl2, এখানে আয়রনের সক্রিয় যোজনী কত? আসলে আয়রন এখানে কয়টি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে? 2টি না? সুতরাং এখানে আয়রনের সক্রিয় যোজনী 2, কিন্তু আমরা সবাই জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 3, সুতরাং 3 থেকে 2 বাদ দিলে এই পার্থক্যটাকেই সুপ্ত যোজনী বলা হয়। আবার এই যে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে FeCl3, এক্ষেত্রে আয়রন 3টি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে, সুতরাং এক্ষেত্রে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, কিন্তু আয়রনের সর্বোচ্চ যোজনী আমরা সবাই জানি 3। তো তাহলে সর্বোচ্চ যে যোজনী এই যে 3, আর এই যে এখানে সক্রিয় যোজনী হচ্ছে 3, এই 3 - 3 মানে পার্থক্যটাই হচ্ছে সুপ্ত যোজনী। এখানে FeCl2, FeCl3 যৌগে 2 না, FeCl3 যৌগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। ওকে ভাইয়া, তো আশা করি তোমরা ক্লিয়ার হইছো, আশা করি ক্লিয়ার হইছো। এরপরে চলো আমরা দেখি কি আছে। এই যে এখানে এখানে বেশ কিছু মৌলের দেখা যায় যে যোজনী দেয়া আছে, তোমরা এই যোজনীগুলো একটু মুখস্থ রাখবা, হ্যাঁ। তবে এটা মনে রাখার একটু আমরা ছোটখাটো ট্রিক্স শিখবো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো হাইড্রোজেনের যোজনী, আচ্ছা,
এখানে দেখো হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, ব্রোমিনের যোজনী 1, আয়োডিনের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 1। এই যে এটা একটু মনে রাখবা বেশি করে যে কার্বনের যোজনী আসলে কয়টি? 2টি। কার্বনের যোজনী কয়টি? 2টি। আবার যেগুলো সবই তোমাকে মনে রাখা লাগবে যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো তো মনে রাখা লাগবেই। আবার এই যে এখানে যে আয়রন আর কপার এই যে এদের যে যোজনী দুই ধরনের থাকে, মানে পরিবর্তনশীল যোজনী থাকে, এগুলো একটু মনে রাখবা। বাকিগুলো মনে রাখতে। তো আমরা যে ট্রিক্সটা শিখবো সেটা কিভাবে মনে রাখবা? যে গ্রুপ 1 আছে না? এই যে গ্রুপ 1, এই গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলোর যোজনী মূলত 1, এটা মনে রাখবা। আবার যে গ্রুপ 2 আছে না? এই গ্রুপ 2 এর মৌলগুলোর যোজনী 2, এগুলা মনে রাখবা। আবার এই যে এখানে লিখে দিব গ্রুপ 3 তে কি আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিওনিয়াম। আবার 2 তে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলোর যোজনী এই যে 2 কিন্তু বেরিলিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, আবার ক্যালসিয়াম এগুলো দেয়নি, নিচে হয়তো দেয়া আছে দেখবো আমরা। তো তাহলে এগুলোর যোজনী মূলত কি? গ্রুপ 1 এর যোজনী হচ্ছে 1, গ্রুপ 2 এর যোজনী 2, গ্রুপ 3 এর যোজনী বোরন, অ্যালুমিনিয়াম, এই যে অ্যালুমিনিয়াম 3। এই বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এগুলোর যোজনী মূলত 3। আবার এই যে গ্রুপ 17 আছে না? গ্রুপ 17, এই 17 এর মধ্যে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। এই যে ক্লোরিনের যোজনী 1 না? ওই 17 নম্বর গ্রুপে যত মৌল আছে সবগুলোর যোজনী মূলত 1। এই কয়টা তোমরা মনে রাখলেই মূলত এই কয়টা দেখো। এই কয়টা তোমরা যদি মনে রাখতে পারো, আচ্ছা এতক্ষণ মনে হয় দেখা যায়নি। দেখো এই যে গ্রুপ 1 এর যোজনীগুলো 1, গ্রুপ 2 এর যোজনী 2, গ্রুপ 3 এর যোজনী 3, গ্রুপ 17 এর যোজনী 1। এগুলো মনে রাখলেই মূলত এনাফ। ঠিক আছে ভাইয়া? ওকে, নিচে দেখো কি দেয়া আছে? নিচে দেয়া আছে বিভিন্ন পরমাণু ও যৌগমূলকের কি? নিচে কি দেয়া আছে? যে এই যে এখানে বিভিন্ন পরমাণু ও পরমাণুর যোজনী ও যৌগ। বিভিন্ন পরমাণুর যোজনী ও যৌগের মধ্যে দেখো হাইড্রোজেনের 1, লিথিয়ামের 1, সোডিয়ামের 1, এই যে যোজনী এই যে একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারছে, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, একটা ক্লোরিন, সুতরাং এই যে এগুলো সব 1। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো দেখো 2টা করে ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্যালসিয়ামের যোজনী 2। অ্যালুমিনিয়াম দেখো 3টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারছে এই যে, সুতরাং অ্যালুমিনিয়ামের যোজনী 3। এরকম এই যে আয়রন দেখো কখনো 2টার কখনো 3টার সাথে যুক্ত হইতে পারছে, যখন 2টার সাথে যুক্ত হয় তখন যোজনী 2, যখন 3টার সাথে যুক্ত হয় তখন যোজনী 3। তো এগুলো মূলত মুখস্থ করা লাগবে না, 2 একবার তোমরা দেখলেই মনে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? জিঙ্কের ক্ষেত্রেও ঠিক সেম ভাবে এরকম বাকি সব আছে। এই যে এরকম বাকি এগুলা সব। ওকে ভাইয়া? ওকে। তো আশা করি বুঝছো। এরপরে আমরা দেখি কি আছে। এরপরে দেখো ভাইয়া, এরপরে আমাদের আছে কি? যৌগমূলক ও তাদের যোজনী। আচ্ছা ভাইয়া, এতক্ষণ আমরা কি দেখছিলাম? এতক্ষণ আমরা দেখছিলাম যে বিভিন্ন পরমাণু বা বিভিন্ন মৌল, এই যেমন ম্যাগনেসিয়াম একটা মৌল, ক্যালসিয়াম একটা মৌল, এই মৌলগুলোর যোজনী কি ছিল এটা দেখছি। এখন আমরা যৌগমূলকের যোজনী শিখব। যৌগমূলক কি? যখন একাধিক মৌল অথবা একাধিক পরমাণু একটি গুচ্ছের মতো কাজ করবে। বুঝছো? একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকবে, যুক্ত হয়ে থেকে তারা দেখা যায় একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে। তখন তাকে মূলত যৌগমূলক বলবে। যৌগমূলকগুলো দেখতে কি রকম? চলো একটু দেখি। এই যে এরকম দেখো, এখানে এতক্ষণ আমরা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম একটা একটা করে দেখছি। এখন দেখো এই যে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, কার্বনের সাথে অক্সিজেন, এরকম দেখো একাধিক পরমাণু মিলিত হইছে পরস্পরের সাথে। এগুলোকে মূলত এই যে এগুলোকে এক একটা যৌগমূলক বলা হয়। এগুলোকে কি বলা হয়? এক একটা যৌগমূলক বলা হয়। তো এই যৌগমূলকের যোজনীগুলো কি কি? আচ্ছা, আমরা এই যৌগমূলকের যোজনী মূলত এই যে এখানে দেখো না, এই যে আয়নগুলো দেয়া আছে, প্লাস একটা দেয়া আছে, এই যে 2 মাইনাস দেয়া আছে, নিচের গুলো কিন্তু না, উপরের গুলো। এই যে প্লাস দেয়া আছে, এই যে এখানে 2 মাইনাস দেয়া আছে, নিচেরটা কিন্তু না। এই এখানে শুধু মাইনাস, এই যে এখানে শুধু মাইনাস দেয়া আছে, তার মানে যোজনী 1। যতটা আয়ন থাকবে 2 প্লাস থাকলে যোজনী 2, 2 মাইনাস থাকলে যোজনী 2, শুধু মাইনাস থাকলে যোজনী 1, শুধু প্লাস থাকলে যোজনী 1। এগুলোই মূলত যৌগমূলকের যোজনী। তাহলে যৌগমূলকের যোজনীগুলো কি কি? যৌগমূলকের যোজনী হচ্ছে যৌগমূলকের উপরে যে আয়ন চিহ্নগুলো থাকে এইগুলোর সংখ্যা। এই যে এখানে 3 মাইনাস আছে, সুতরাং যোজনী 3। এই যে এখানে শুধু প্লাস আছে, যোজনী 1। প্লাস থাকা মানে কিছু নাই, মানে 1 আছে। তো এরকম এই যে ফসফোনিয়াম হাইড্রক্স, ফসফোনিয়াম হাইড্রক্সাইড, নাইট্রাইট, নাইট্রেট এগুলো সবগুলোর যোজনী হচ্ছে এই যে আয়ন বা এগুলো যেগুলো দেয়া আছে, এগুলোর একটা দেয়া থাকলে 1, 2 দেয়া থাকলে 2। কিন্তু আধান যখন বলবে তখন এই যে প্লাস থাকলে +1, মাইনাস থাকলে মাইনাস। ঠিক আছে? এভাবে মনে রাখবা। তো এখানে সংজ্ঞাটা আমরা একটু মার্ক করে নিই, হ্যাঁ? যে এখানে কি বলা হয়েছে? এই যে একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে। এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। ঠিক আছে? এই পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলা হয়। ওকে ভাইয়া, তাহলে যৌগমূলক কাকে বলে? এই যে এখান থেকে তোমরা সবই কি দেখবা, এখান থেকে সবই একটু মুখস্থ করবো। ওকে ভাইয়া? ওকে। এখানে কি কি লেখা আছে? এখানে মূলত আমি যেগুলো বললাম সেগুলোই লেখা আছে। ঠিক আছে ভাইয়া? আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। তোমাদের এই পেজে, তোমাদের বইয়েও এই পেজগুলো আছে। তোমরা সেখান থেকেও পড়তে পারো অথবা এটাও তোমরা পড়তে পারো। ওকে ভাইয়া? তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে রাসায়নিক সংকেত। আচ্ছা ভাই, আমরা এতক্ষণ যে এই যে এগুলো শিখলাম, এই আচ্ছা দুঃখিত। আচ্ছা ভাই, আমরা এতক্ষণ যে এই যে এগুলো শিখলাম CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, অথবা দেখা যায়
ক্যালসিয়াম ক্লোরাইড অথবা দেখা যায় কি পানি H2O, এগুলো যে লিখলাম এগুলাই হচ্ছে মূলত রাসায়নিক সংকেত। তাহলে রাসায়নিক সংকেত কি, এই যে আমরা প্রতীকের মাধ্যমে যে প্রকাশ করি, এই প্রকাশ করাটাকেই রাসায়নিক সংকেত বলে মূলত। ঠিক আছে ভাইয়া? এই যে হাইড্রোজেন, এটা হচ্ছে একটা কি পরমাণুর সংকেত। ঠিক আছে ভাইয়া? এই যে পানি, এটা হচ্ছে একটা রাসায়নিক সংকেত। ঠিক আছে ভাইয়া? তো এই রাসায়নিক সংকেতগুলো লেখার কিছু নিয়ম আছে, বিভিন্নভাবে। এই লেখার নিয়মগুলো আমরা শিখব। মাত্র ৩ টা লেখার নিয়ম আছে। এই নিয়মগুলো তোমার মোস্ট ইম্পোর্টেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এগুলো দেখা যায় গ, ঘ তে আসে। রাসায়নিক সংকেত লেখার নিয়ম। ওকে ভাইয়া? এগুলো কোথায় আছে? গ, ঘ তে আসে। তো চলো আমরা রাসায়নিক সংকেত লেখার নিয়মগুলো শিখি। ৩ টা নিয়ম খুব দ্রুত শিখবো আমরা। তো নাম্বার 1 যে নিয়মটা আছে, এই যে এখানে, আচ্ছা তার আগে আমরা এটা দেই একটু। এই যে রাসায়নিক সংকেত লেখার যে নিয়মগুলো আমরা একটু দেখব। ওকে? এটা মোস্ট ইম্পোর্টেন্ট। তো ১ নম্বর নিয়ম কি দেয়া আছে দেখো, ১ নম্বর নিয়ম কি দেয়া আছে যে, আচ্ছা ১ নম্বর নিয়ম দেয়া আছে, কোন মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটিকে ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। আচ্ছা ভাই, এই যে যেমন অক্সিজেন একটা মৌল না? আচ্ছা, এই যে অক্সিজেন একটা মৌল না? তো অক্সিজেনের যে অণু, সেই অণুতে দেখা যায় এই যে অক্সিজেন অণু হচ্ছে এটা, অথবা অক্সিজেন অণু এটা। ২ টাই হতে পারে। অক্সিজেন ২ টো যখন পরমাণু মিলে গঠিত হবে তখন অক্সিজেন অণু ২ টো। আর যখন অক্সিজেন ৩ টা মিলে গঠিত হবে তখন অক্সিজেন অণু, মানে অণুতে ৩ টা পরমাণু আছে। এই পরমাণুর সংখ্যা, এই অক্সিজেন এই অণুতে ৩ টা পরমাণু আছে। এই সংখ্যাটাকে ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। ঠিক আছে? এই যে অক্সিজেন এখানে ডান পাশে ছোট। এই যে ক্লোরিনের ক্ষেত্রে Cl2 লিখি। এই যে ক্লোরিন অণুতে ২ টি পরমাণু আছে, ডান পাশে ছোট করে লিখতে হবে। ১ নাম্বার রুল শেষ। ওকে, এটাই মূলত এখানে বলছে এই রুলটায়। ঠিক আছে? এরপর ২ নম্বর রুলস আমরা কি দেয়া আছে ভাইয়া? ২ নম্বর রুলস আমরা চলো একটু দেখি। আচ্ছা ২ নম্বর রুলস এই যে, আচ্ছা এখানে ২ নম্বর রুলস কি দেয়া আছে চলো দেখি। যে কখনো, কখনো কোন যৌগের অণুতে ২ টি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হলে ২ টি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটি যোজন লিখতে হবে। এই যে এতক্ষণ আমরা যোজনী করলাম, এটার আসলে কাজ কি? এই কাজটা মূলত এই যে রাসায়নিক সংকেত লেখার ক্ষেত্রে এই কাজ। ঠিক আছে ভাইয়া? যেমন আমরা যখন লিখি, আমরা কি লিখি? যেমন H2O যখন লিখি, তখন দেখো H2 এখানে 2 আবার কোথা থেকে আসলো? কিভাবে লিখলাম এটা? মূলত অক্সিজেনের যোজনী ২ না? এই ২ কে হাইড্রোজেনের পাশে ডান পাশে লিখছি, আর হাইড্রোজেনের যোজনী ১, এটাই যে অক্সিজেনের পাশে লিখছি। এটাই মূলত এই রুলসটা, যে যখন আমরা ২ টি পরমাণুর মাধ্যমে একটা অণু গঠিত হবে, এতক্ষণ তো দেখলাম O3 এখানে ১ টি পরমাণুই ছিল। পরমাণু ৩ টা ছিল কিন্তু সেইম পরমাণু। ঠিক আছে ভাইয়া? তো এখন আমরা দেখব কি, যখন এই যে H2O, এক্ষেত্রে যখন দেখা যায় যে ২ টি পরমাণু, তো তখন কি ২ টি পরমাণু থাকলে একটির যোজনী অপরটির ডান পাশে লিখতে হবে ছোট করে। ঠিক আছে ভাইয়া? তো ৩ নম্বর রুলস কি ভাইয়া? এটা একটু শর্টকাটে দেখা যায় শিখি। আমরা ৩০ মিনিটের বেশি সময় নিব না। ৩ নম্বর রুলস বলছে যে কি, যদি ২ টি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, সেই সংখ্যা দিয়ে যোজনীগুলোকে সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে পূর্বের ন্যায় লিখতে হবে। এখন এই যে কার্বন আর অক্সিজেনের ক্ষেত্রে কি, কার্বনের যোজনী হচ্ছে ৪ আর অক্সিজেনের যোজনী ২। এখানে ২ দিয়ে দুটোকেই ভাগ করা যায়। সুতরাং ২ দিয়ে ভাগ করে আমরা একটির পাশে অপরটি লিখব। ঠিক আছে ভাইয়া? ওকে, তো আশা করি বুঝতে পারছো। আমাদের সময় খুবই কম। তো তোমাদের যদি চ্যানেলটি ভিডিওগুলো ভালো লাগে, ক্লাসগুলো ভালো লাগে, কাইন্ডলি সাবস্ক্রাইব করো। হ্যাঁ ভাইয়া?